দিল্লির জানুয়ারির সেই কুয়াশা ঢাকা সকালে যেখানে লুটিয়েন্সের প্রাসাদ বাংলোয় একা এক বিধবা কোটিপতি নারী চোখের জলে ভিঁজতেন, সেখানেই হঠাৎ একদিন এসে দাঁড়াল এক সাধারণ রিকশাওয়ালা, রাজু। সে ছিল শুধুই সততার প্রতিমূর্তি, আর শালিনী ছিলেন কঠিনতার প্রাসাদ। কিন্তু একটা রিকশা যাত্রা, একটা ছোট্ট শর্টকাট আর অসীম মানবতা দিয়ে দুই বিপরীত দুনিয়া জুড়ে শুরু হল এক অবিশ্বাস্য প্রেমের ঝড়। যে গল্প শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে, চোখ ভিজে যাবে, এবার শুনুন পুরোটা। কারণ এটা শুধু ভালোবাসার গল্প নয়, এটা একটা বিপ্লবের গল্প, যেখানে মানবতাই জয়ী হয় সব বাধা টপকি। দিল্লির শীতের জানুয়ারির সকাল সবসময়ই একটু বিশেষ হয়। বাতাসে হালকা কুয়াশা ছেয়ে থাকে, রাস্তাঘাট তখনও পুরোপুরি জেগে ওঠে না, আর দূরে কোথাও মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসে। লুটিয়েন্স দিল্লির সেই অভিজাত এলাকায়, যেখানে প্রতিটি বাড়িকে একটি প্রাসাদের মতো মনে হয়, শালিনী মেহরার বাংলোটি সবচেয়ে আলাদাভাবে জ্বলজ্বল করত। সাদা মার্বেলের দেওয়াল, উঁচু লোহার গেট, যার ওপর সোনালি অক্ষরে লেখা ছিল মেহরা ভিলা। বাংলোর বাইরে তিনটি বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে থাকত, একটি মার্সিডিজ, একটি অডি এবং একটি রেঞ্জ রোভার। প্রতিদিন সকাল ঠিক ৭টার সময় গেট খুলত আর শালিনীর গাড়ি বাইরে বেরিয়ে আসত। মানুষ দূর থেকেই মাথা নত করত। শালিনী মেহরা, বয়স মাত্র ৩৫ বছর, বিধবা, কোটিপতি, শহরের সবচেয়ে ক্ষমতাবর ব্যবসায়ী নারী। তার স্বামী রাকেশ মেহরা ৫ বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সেই দুর্ঘটনা শালিনীকে ভেঙে দিয়েছিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়েছিলেন এবং স্বামীর ব্যবসা, রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশনের সাম্রাজ্যকে দ্বিগুণ করে দিয়েছিলেন। আজ দিল্লি এনসিআরে যতগুলো বড় প্রজেক্ট ছিল, সেগুলোর মধ্যে কোথাও না কোথাও মেহরা গ্রুপের নাম অবশ্যই থাকত। শালিনী সারা দিন মিটিংয়ে ব্যস্ত থাকত, কালো স্যুট, উঁচু হিলস, চুলের আটসাঁট খোপা আর চেহারায় সেই কঠোরতা যা মানুষকে ভয় দেখাত। মানুষ বলতো, শালিনীজির সামনে কেউ মিথ্যে বলতে পারে না। কিন্তু কেউ জানত না যে রাতে যখন তিনি তার বিশাল বেডরুমে একা শুয়ে থাকতেন, তখন বালিশে মাথা গুঁজে চোখের জল ফেলতেন। স্বামীর স্মৃতিতে নয়, বরং সেই শূন্যতায়, যা টাকা দিয়ে কখনো পূরণ হয় না। বাংলোতে চাকর বাকরদের পুরো একটা ফৌজ ছিল। পুরনো পরিচারিকা কমলাবাই, দুজন মালি, তিনজন দারোয়ান, দুজন রাঁধুনি এবং একজন ড্রাইভার বিকাশ। বিকাশ গত ১০ বছর ধরে তাদের সাথে ছিল, সৎ ও চুপচাপ। কিন্তু এই জানুয়ারিতে বিকাশের মায়ের শরীর খারাপ হওয়ার কারণে তাকে ১ মাসের ছুটি নিতে হয়েছিল। শালিনীর ব্যাপারটা খারাপ লেগেছিল। ১ মাস, এতটা দীর্ঘ সময়। কিন্তু তিনি নিষেধ করেননি, কারণ বিকাশ কখনো কোনো ভুল করেনি। সেই বিশেষ সকালের কথা, ১৫ই জানুয়ারি সকাল ৯টায় কনট প্লেসে শালিনীর একটি খুব বড় মিটিং ছিল। বিদেশি ক্লায়েন্টরা আসছিল। তিনি তৈরি হয়ে নিচে আসতেই জানতে পারলেন বিকাশ তো ছুটিতে আছে, আর অন্য কোনো ড্রাইভার এখনও রাখা হয়নি। শালিনীর মেজাজ খারাপ হয়ে গেল। কমলাবাই, এসব কী ধরনের খামখেয়ালি? কমলাবাই ভয় পেতে পেতে বলল, ম্যাডাম, আমি গতকালই একটি এজেন্সিকে বলেছি, আজ সন্ধ্যার মধ্যে নতুন ড্রাইভার চলে আসবে। শালিনী ঘড়ি দেখলেন, সময় কম ছিল। তিনি রাগে গেটের দিকে এগিয়ে গেলেন। বাইরে রাস্তায় একটি পুরনো রিকশা দাঁড়িয়েছিল। রিকশাওয়ালা ঠান্ডায় কুঁকড়েছিল, কিন্তু যাত্রীর জন্য অপেক্ষা করছিল। শালিনী চড়া গলায় বলল, আরে জলদি চলো, কনট প্লেসে পৌঁছাতে হবে। রিকশাওয়ালা চমকে উঠল, কিন্তু সাথে সাথেই রিকশার সামনে এগিয়ে আনল। জি ম্যাডাম, বসুন। শালিনী নাক কুচকাল। রিকশা, সেটাও এই ঠান্ডায়? কিন্তু সময় ছিল না, তিনি বসে পড়লেন। রাজু, এটাই ছিল সেই রিকশাওয়ালার নাম। সে রিকশা চালানো শুরু করল। ২৯ বছরের যুবক, রোগা কিন্তু লম্বা। চেহারায় পরিশ্রমের ছাপ স্পষ্ট দেখা যেত। পুরনো জ্যাকেট, ছেঁড়া প্যান্ট আর পায়ে পুরনো জুতো। কিন্তু তার চোখে একটা অন্যরকম ব্যাপার ছিল, একটা সততা, একটা প্রশান্তি। রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল। শালিনী বারবার ঘড়ি দেখছিল, মনে মনে রাগ করছিল। আজ তো মিটিংটা খারাপ হয়ে যাবে। রাজু পেছনে ঘুরে ধীরে করে বলল, ম্যাডাম, চিন্তা করবেন না, ট্রাফিক বেশি, কিন্তু আমি একটা শর্টকাট জানি, ওখান দিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাব। শালিনী কিছু বলল না, শুধু মাথা নাড়ল। রাজু রিকশা ঘোরাল এবং ছোট ছোট গলির ভেতর দিয়ে নিয়ে গেল। সেই গলিগুলো যেখান দিয়ে বিলাসবহুল গাড়ি যায় না। সেখানে বস্তি ছিল, নোংরা ছিল, কিন্তু ট্রাফিক ছিল না। রাজু দ্রুত প্যাডেল মারছিল। ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগছিল, কিন্তু সে থামল না। অবশেষে ঠিক ৮:৫৫ তারা কনট প্লেসে পৌঁছে গেল। শালিনী অবাক হয়ে গিয়েছিল। তিনি তাড়াতাড়ি পার্স খুললেন আর ৫০০ টাকার একটি নোট বের করলেন। নাও রাখো। রাজু মাথা নিচু করে বলল,
ম্যাডাম, ভাড়া ১০০ টাকা। শালিনী ভূ কোচকাল। আরে, এত দূর ঠান্ডায় আর শর্টকাট দিয়ে এনেছ, ৫০০ টাকা রাখো। রাজু আবার বারণ করল, না ম্যাডাম, যত টাকা ভাড়া হয়েছে ততই নেব, বেশি নেওয়াটা চুরি। শালিনী কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। কত বছর হয়ে গিয়েছিল কেউ তার সাথে কোনো লোভ ছাড়া কথা বলেছিল। বেশিরভাগ মানুষই তার সামনে মাথা নত করত শুধু ফায়দা লোটার জন্য। শালিনী জিজ্ঞেস করল, তোমার নাম কি? রাজু ম্যাডাম। কোথায় থাকো? করলবাগের কাছের বস্তিতে ম্যাডাম। শালিনী কিছু ভাবল, তারপর বলল, কাল সকাল ঠিক ৭টায় আমার বাংলোতে আসবে। ঠিকানা মনে আছে তো? রাজু অবাক হল, জি ম্যাডাম, কিন্তু কেন? শুধু আসবে, দেরি করবে না। পরের দিন সকাল ঠিক ৭টায় রাজু তার পুরনো রিকশাসহ মেহরা ভিলার গেটে দাঁড়িয়েছিল। দারোয়ান তাকে আটকাল। আরে, এখানে কি করছিস? এখানে রিকশা দাঁড় করায় না। রাজু ভয় পেয়ে গেল। ভাইয়া, ম্যাডাম ডেকেছেন। দারোয়ান হাসল, তোকে ম্যাডাম ডেকেছেন? মিথ্যে কথা বলিস না। তখনই ভেতর থেকে শালিনীর আওয়াজ এল। তিনি ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন। সরে যাও, ওকে ভেতরে আসতে দাও। দারোয়ান চুপ হয়ে গেল। গেট খুলল। রাজু রিকশা ছেড়ে ভেতরে গেল। পা কাঁপছিল। এত বড় বাংলোতে প্রথমবার পা রাখছিল। শালিনী নিচে নেমে এলো। সাদা স্যুট, খোলা চুল, চেহারায় সেই একই কঠোরতা। রাজু, শোনো, আমার ড্রাইভার ১ মাসের ছুটিতে আছে, তুমি আমার গাড়ি চালাবে? রাজুর চোখ বড় বড় হয়ে গেল। ম্যাডাম, আমি গাড়ি চালাতে পারি না, রিকশাই চালাই। শিখে নেবে? আমি শিখিয়ে দেব, বেতন দেব, মাসে ২০,০০০ টাকা। বাংলোতেই থাকতে হবে, আলাদা ঘর পাবে, খাবার পাবে। শুধু একটা শর্ত, সততার সাথে কাজ করতে হবে। কোনো চুরি, কোনো মিথ্যা বরদাস্ত করব না। রাজুর চোখে জল চলে এলো। ২০,০০০ টাকা তার কাছে তো একটা স্বপ্ন ছিল। সে বলল, ম্যাডাম, আমি চেষ্টা করব, কিন্তু আমার মা, তিনি অসুস্থ, ক্যান্সার হয়েছে, আমাকে সন্ধ্যায় তার কাছে যেতে হয়। শালিনী কিছু মুহূর্ত চুপ হয়ে রইল। তারপর বলল, ঠিক আছে, সন্ধ্যায় ছুটি পেয়ে যাবে, কিন্তু সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এখানে থাকবে। রাজু মাথা নিচু করে বলল, ধন্যবাদ ম্যাডাম, আপনি আমার জীবন বদলে দিয়েছেন। শালিনী কিছু বলল না, শুধু ঘুরে ভেতরে চলে গেল। কিন্তু ভেতরে হালকা কিছু একটা কেঁপে উঠেছিল। সেই দিন থেকে রাজুর জীবন বদলে গেল। বাংলোর পেছনের অংশে চাকরদের কোয়ার্টারে সে একটি ছোট ঘর পেল। বিছানা, আলমারি, ছোট টিভি। তার জন্য এটা কোনো ৫ তারা হোটেলের চেয়ে কম ছিল না। সকালে সে গাড়ি চালানো শিখতে শুরু করল। প্রথম দিন ১০ বার ইঞ্জিন বন্ধ হয়ে গেল। শালিনী দূর থেকে দেখছিল, রাগ করল না, শুধু বলল, ধীরে ধীরে শেখো, সাহস হারিও না। সন্ধ্যায় রাজু বস্তিতে মায়ের কাছে যেত। এখন তার কাছে টাকা ছিল, ভালো ওষুধ নিয়ে আসত। মা খুশি হতেন, বাবা, ভগবান তোর ডাক শুনেছেন। শালিনী দূর থেকে সবকিছু দেখত, রাজুর পরিশ্রম, তার নীরবতা, তার সততা। কিছুদিন পর তিনি নিজেই জিজ্ঞেস করে বসলেন, তোমার মায়ের শরীর এখন কেমন আছে? রাজু সব কিছু বলে দিল, ক্যান্সার, কেমোথেরাপি, লাখ টাকার খরচ। শালিনী চুপ করে রইল। পরের দিন তিনি কমলাবাইকে বললেন, রাজুর মাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করাও, সমস্ত খরচ আমার অ্যাকাউন্ট থেকে যাবে। রাজু যখন জানতে পারল, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে শালিনীর সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়ল, ম্যাডাম, এই ঋণ আমি সারা জীবনও শোধ করতে পারব না। শালিনী প্রথমবার হাসার চেষ্টা করল। ঋণ নয় রাজু, এটা মানবতা, শুধু ভালোভাবে কাজ করো। আর এরই সাথে দুটি সম্পূর্ণ আলাদা পৃথিবীর মিলন শুরু হয়ে গিয়েছিল। একদিকে সেই নারী যে বাইরে থেকে পাথরের মতো ছিল, অন্যদিকে সেই যুবক যে ভেতর থেকে সোনার মতো ছিল। সামনে কি হবে সেটা সময় বলবে, কিন্তু এটা তো মাত্র শুরু ছিল। দিন কাটতে লাগল। মেহরাভিলার সকাল এখন আর আগের মতো ছিল না। আগে যেখানে শুধু কমলাবাইয়ের চুরির রিনঝিন শব্দ আর দারোয়ানের বাঁশির আওয়াজ শোনা যেত, এখন সেখানে একটি নতুন চাঞ্চল্য ছিল, রাজুর। সকাল ঠিক ৬টায় সে উঠত, স্নান করে গাড়ি ধুতে শুরু করত। মার্সিডিজের চাকচিক্যের মাঝে নিজের চেহারা দেখত আর মনে মনে হাসত। তারপর ৭টায় গাড়ি চালিয়ে শালিনীকে অফিসে নামাতে যেত। রাস্তায় কখনো কখনো শালিনী কিছু বলত, বেশিরভাগ সময় চুপ থাকত। কিন্তু রাজু সবসময় ধীর গলায় জবাব দিত, জি ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। তার কণ্ঠস্বরে এক অদ্ভুত সম্মান ছিল, যা শালিনীর ভালো লাগতে শুরু করেছিল। শুরুর সপ্তাহগুলো কঠিন ছিল। রাজু গাড়ি চালানো শিখছিল, কখনো জোরে ব্রেক কষত তো কখনো ভুল গিয়ার লাগিয়ে ফেলত। একদিন তো ইন্ডিয়া গেটের কাছে গাড়ি থামানোর সময় পেছনের গাড়ির সাথে ধাক্কা লেগেই গিয়েছিল। শালিনীর মেজাজ খারাপ হয়ে গেল। রাজু, এসব কি? গাড়ি নয়, ট্রাক্টর চালাচ্ছ।
রাজু মাথা নিচু করে নিল। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। সে সারা রাত ঘুমাতে পারল না, ভাবতে থাকল যে চাকরিটা না আবার চলে যায়। কিন্তু পরের দিন সকালে শালিনী কিচ্ছু বলল না, শুধু চুপচাপ গাড়িতে বসে পড়ল। রাজু সেদিন জীবনে প্রথমবার নিখুঁত ড্রাইভিং করল। কোনো ঝাঁকুনি নেই, কোনো ভুল নেই। সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় শালিনী প্রথমবার বলল, আজ ভালো চালিয়েছ। রাজুর চোখ চকচক করে উঠল। ধন্যবাদ ম্যাডাম। ধীরে ধীরে রাজু বাংলোর সব কাজে হাত লাগাতে শুরু করল। গাড়ি ধোয়া, বাগানে জল দেওয়া, কখনো কমলাবাইকে সাহায্য করা। কমলাবাই তাকে খুব স্নেহ করতে শুরু করেছিল। রাজু বাবা, তুই তো সোনার টুকরো, এত পরিশ্রম কেউ করে না। রাজু হেসে দিত, কিন্তু তার আসল চিন্তা ছিল তার মা। প্রতিদিন সন্ধ্যায় সে হাসপাতালে যেত। মায়ের কেমো চলছিল, চুল ঝরে গিয়েছিল, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু চোখে আশা ছিল। বাবা, এখন ব্যথা কম হচ্ছে, ওই ম্যাডাম খুব ভালো মনের মানুষ, ভগবান ওনাকে ভালো রাখুন। রাজু চুপ থাকত। সে শালিনীর নাম নেওয়ার সময়ও মাথা নিচু করে নিত। একদিন বৃষ্টির আবহাওয়া ছিল। দিল্লিতে তুমুল বৃষ্টি হচ্ছিল। শালিনী দেরিতে অফিস থেকে ফিরল। গাড়ি বাংলোর গেটে থামল। রাজু ছাতা নিয়ে দৌড়ে এলো। শালিনী নামল, কিন্তু হঠাৎ তার হিল ইছলে গেল এবং সে প্রায় পড়েই যাচ্ছিল। রাজু সাথে সাথে হাত বাড়াল আর কোমর ধরে তাকে আটকে নিল। কিছু মুহূর্ত দুজনের মুখোমুখি দাঁড়িয়ে রইল। বৃষ্টির ফোঁটা দুজনের ওপর পড়ছিল। শালিনীর শ্বাসপ্রশ্বাস দ্রুত চলছিল। রাজু তাড়াতাড়ি ছাতাটা ওপরে ধরল এবং বলল, ম্যাডাম, ভেতরে চলুন, ভিজে যাবেন। শালিনী কিছু বলল না, শুধু ভেতরে চলে গেল। কিন্তু সেই রাতে সে অনেকক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। নিজের কোমরে রাজুর হাতের স্পর্শ অনুভব করছিল। বহু বছরের মধ্যে এই প্রথমবার কেউ তাকে ছুঁয়েছিল, কোনো রকম লোভ ছাড়া। ধীরে ধীরে কথাবার্তা বাড়তে লাগল। এক সন্ধ্যায় শালিনী ক্লান্ত হয়ে ফিরল। রাজু চুপচাপ রান্নাঘর থেকে গ্রিন টি বানিয়ে তার অফিস রুমে রেখে এলো। শালিনী চমকে গিয়ে জিজ্ঞেস করল, এটা তুমি বানিয়েছ? জি ম্যাডাম, কমলাবাই বলেছিল যে আপনার গ্রিন টি পছন্দ। শালিনী চা খেল আর প্রথমবার হাসল। ভালো হয়েছে। তারপর একদিন শালিনী নিজেই জিজ্ঞেস করল, রাজু, তোমার মা এখন কেমন আছে? রাজু সব কিছু বলে দিল। ডাক্তার বলেছে যে এখন কেমোর পর অপারেশন হবে, খরচ আরও বেড়ে যাবে। রাজুর গলা কাঁপছিল। শালিনী চুপ করে রইল। পরের দিন হাসপাতালের বিল আবার তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হলো। রাজু জানতে পেরে শালিনীর সামনে এসে দাঁড়াল। ম্যাডাম, এত বড় ঋণ আমি কিভাবে শোধ করব? শালিনী শান্ত গলায় বলল, এটাকে ঋণ ভেব না, শুধু ভালোভাবে কাজ করে যাও। কিন্তু তার চোখ অন্য কিছুই বলছিল। এখন রাজু সন্ধ্যায় হাসপাতাল থেকে ফিরে বাংলোতেই থেকে যেত। কখনো কখনো গভীর রাত পর্যন্ত বাগানে বসে থাকত, পুরনো দিনের কথা মনে করত। রিকশা টানার সেই হাড়ভাঙা খাটুনি, মায়ের কষ্ট, আর এখন এই নতুন জীবন। এক রাতে শালিনী ব্যালকনিতে দাঁড়িয়েছিল। নিচে বাগানে রাজু বসেছিল। সে ধীরে ধীরে একটি পুরনো গান গুনগুন করতে শুরু করল, ইয়ে জিন্দেগি উসি কি হ্যায় জো কিসি কা হো গেয়া। শালিনী অনেকক্ষণ ধরে শুনতে থাকল। সেই গানে রাজুর ব্যথা ছিল, তার সততা ছিল। শালিনীর চোখ ভিজে এলো। ধীরে ধীরে শালিনীর আচরণ বদলাতে লাগল। সে এখন রাজুর সাথে ছোট ছোট বিষয়ে কথা বলতে শুরু করেছিল। রাজু, আজ ট্রাফিক কেমন ছিল? রাজু, এই ফুলগুলো খুব সুন্দর লাগছে, তুমি লাগিয়েছ? রাজু প্রতিবার মাথা নিচু করে জবাব দিত, কিন্তু তার চোখে একটা অন্যরকম চমক ছিল। কমলাবাই ব্যাপারটা খেয়াল করেছিল। একদিন সে শালিনীকে বলল, ম্যাডাম, রাজু ছেলেটা খুব ভালো, এমন ছেলে কোথাও পাওয়া যায় না। শালিনী কিছু বলল না, শুধু হেসে দিল। একদিন একটি বড় দুর্ঘটনা হওয়া থেকে বেঁচে গেল। শালিনীর মিটিং গুরুগ্রামে ছিল। ফেরার সময় হাইওয়েতে তুমুল বৃষ্টি হচ্ছিল। হঠাৎ সামনে থেকে একটি ট্রাক লেন পরিবর্তন করল। রাজু সাথে সাথে স্টিয়ারিং ঘোরাল এবং গাড়ি সাইডে থামিয়ে দিল। শালিনীর প্রাণ বেঁচে গেল। গাড়ি থেকে নামার সময় তার হাত কাঁপছিল। রাজু বলল, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? শালিনী প্রথমবার রাজুর চোখের দিকে তাকাল। তোমার কারণেই বেঁচে আছি। সেই মুহূর্তে দুজনের মাঝের কিছু একটা ভেঙে গিয়েছিল, সেই দেওয়াল যা ধনী আর গরিবের মধ্যে ছিল। বাড়ি ফিরে শালিনী রাজুকে ডাকল, রাজু, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, যা চাইবে চেয়ে নাও। রাজু মাথা নোয়াল, ম্যাডাম, শুধু দোয়া করুন যেন আমার মা সুস্থ হয়ে যায়। শালিনী চুপ হয়ে গেল। সেই রাতে সে ঘুমাতে পারল না। ভাবতে থাকল, এই ছেলেটা কতটা আলাদা, না কোনো লোভ, না কোনো অভিযোগ, শুধুই সততা। এখন বাংলোর পরিবেশ বদলে গিয়েছিল। যেখানে আগে নিস্তব্ধতা বিরাজ করত, এখন সেখানে মৃদু হাসির আওয়াজ শোনা যেত।
রাজু কখনো শালিনীর জন্য ফুলের তোড়া সাজিয়ে রাখত, কখনো তার অফিস রুমে ফাইলগুলো গুছিয়ে রাখত। শালিনী এখন আর গভীর রাত পর্যন্ত কাজ করত না। কখনো কখনো রাজুর সাথে বাগানে বসত, অনেক কথা হতো। রাজু তার ছোটবেলার কথা বলত, গ্রামের কথা, বাবা মায়ের কথা। শালিনী চুপচাপ শুনত, কখনো নিজের কথাও বলত, স্বামীর মৃত্যুর কথা, একাকিত্বের কথা। এক সন্ধ্যায় আবার বৃষ্টি এলো, বিদ্যুৎ চমকাল। শালিনী ভয় পেয়ে গেল। সে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। হঠাৎ বাজ পড়ার বিকট শব্দ হল। সে চিৎকার করে উঠল। রাজু দৌড়ে এলো। ম্যাডাম, আপনি ঠিক আছেন? শালিনীর শ্বাস দ্রুত চলছিল। রাজু আলতো করে তার হাত ধরল। ভয় পাবেন না ম্যাডাম, আমি আছি। শালিনী হাত ছাড়াল না। কিছুক্ষণ দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল। বৃষ্টির ফোঁটা পড়ছিল। সেই মুহূর্তে শালিনীর মনে হল অনেক বছর পর কেউ তাকে সত্যিই দেখতে পেরেছে। কিন্তু দুনিয়া কি আর চুপ থাকার পাত্র? বাংলোর অন্য চাকররা ব্যাপারটা খেয়াল করতে শুরু করে দিয়েছিল। মালকিন এখন রাজুর সাথে বেশি কথা বলে। রাতে বাগানে দুজনে বসেছিল। কমলাবাই চুপ থাকত, কিন্তু বাকিরা ফিসফিস করত। বাইরের আত্মীয় স্বজনদের কান পর্যন্ত কথা পৌঁছে গেল। শালিনীর মাসি ফোন করল। শালিনী, আমি শুনলাম তোমার নতুন ড্রাইভার নাকি একটু বেশিই কাছাকাছি চলে এসেছে। শালিনী কঠোরভাবে বলল, মাসি, এটা আমার জীবন, আমি জানি আমি কি করছি। কিন্তু ভেতরে সে নিজেই অবাক ছিল। এসব কি হচ্ছিল? সে একজন বিধবা নারী ছিল, সমাজের নজর ছিল। কিন্তু রাজুর মুখ মনে পড়লেই বুক ধরফর করতে লাগত। রাজুও এখন ভাবতে শুরু করেছিল। সে জানত যে শালিনীর মতো একজন নারী তার মতো এক সাধারণ পৃথিবীতে আসতে পারে না, কিন্তু তবুও মন তো মানত না। এক রাতে শালিনী রাজুকে ডাকল। রাজু, কাল তোমার মায়ের অপারেশন আছে, তাই না? জি ম্যাডাম, আমিও যাব। রাজু থমকে গেল। ম্যাডাম, আপনি? কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। পরের দিন সকালে শালিনী নিজেই হাসপাতালে পৌঁছল। সাদা শাড়িতে, মেকআপ ছাড়া মায়ের বিছানার পাশে বসল। মা দুর্বল গলায় বললেন, মা, তুমি কে? শালিনী হাত ধরল। আন্টি, আমি শালিনী, রাজুর ম্যাডাম। মা হাসলেন। না মা, তুমি আমার মেয়ে। অপারেশন সফল হল। ডাক্তার বলল এখন বিপদমুক্ত। রাজু কেঁদে ফেলল। শালিনী তাকে জড়িয়ে ধরল। সেটা ছিল প্রথম স্পর্শ। মায়ের মতো, বোনের মতো নাকি অন্য কিছু, তা দুজনেই বুঝতে পারল না। কিন্তু সেই মুহূর্তে দুজনেই জেনে গিয়েছিল যে এখন কিছু একটা বদলে গিয়েছে, চিরকালের জন্য। বাইরে বেরোনোর সময় শালিনী বলল, রাজু, এখন তোমার মা ঠিক হয়ে যাবে। রাজু চোখ মুছল। ম্যাডাম, আপনি চমৎকার করে দিয়েছেন। শালিনী হাসল। চমৎকার নয় রাজু, শুধুই মানবতা। কিন্তু এবার প্রশ্ন ছিল, এই মানবতা কত দূর যাবে? এটা কি শুধুই সাহায্য ছিল নাকি অন্য কিছু? সমাজের নজর তীক্ষ্ণ হচ্ছিল, গুজব ছড়াচ্ছিল, এবং দুজনের মনেই এক ঝড় উঠছিল, যাকে কেউ কোনো নাম দিতে পারছিল না। সামনের পথ কঠিন ছিল, কিন্তু দুজনে আর একা ছিল না। মেহেরা ভিলার দেওয়াল যতই উঁচু আর মজবুত হোক না কেন, গুজব দেওয়ালের চেয়েও দ্রুত ছড়ায়। প্রথমে তো শুধু চাকরদের মধ্যে ফিসফিসানি ছিল। চৌকিদার রাম সিং মালিকে বলল, দেখলে কাল রাতে ম্যাডাম আর রাজু বাগানে অনেকক্ষণ ধরে বসেছিল। মালি রাঁধুনিকে বলল। রাঁধুনি তার বোনকে ফোনে বলল। আর ব্যাস, কয়েকদিনের মধ্যেই পুরো স্টাফের মধ্যে কথাটা ছড়িয়ে পড়ল। কমলাবাই চুপ থাকত, কিন্তু সেও এবার চিন্তিত ছিল। একদিন সে শালিনীর কাছে এলো। ম্যাডাম, লোকে কথা বলছে রাজু ভালো ছেলে, কিন্তু সমাজ ক্ষমা করে না। শালিনী শান্ত স্বরে বলল, কমলাবাই, আমাকে যা করার করতে দাও, আমার জীবন। কিন্তু ভেতরে সেও বিচলিত ছিল। আত্মীয়দের ফোন আসতে শুরু করেছিল। তার খুড়তো বোন নেহা হোয়াটসঅ্যাপে মেসেজ করল, দিদি, আমি শুনেছি তোমার ড্রাইভার কিছু বেশিই ঘনিষ্ঠ হয়ে গেছে, লোকে খবরের কাগজে ছাপানোর কথাও বলছে। শালিনী কোনো উত্তর দিল না। কিন্তু পরের দিনই একটি লোকাল খবরের কাগজে ছোট্ট একটি খবর ছাপা হল। কোটিপতি বিধবা ব্যবসায়ী মহিলার বাড়িতে কিছু চলছে। নাম ছিল না, কিন্তু ইঙ্গিত পরিষ্কার ছিল। শালিনীর রাগ জ্বলে উঠল। সে তার পিআর ম্যানেজারকে ডাকল এবং খবরটা ধামাচাপা দিয়ে দিল। কিন্তু গুজব থামার নাম নিচ্ছিল না। অফিসেও লোকে ফিসফিস করতে লাগল। এক বোর্ড মিটিংয়ে তাদের পার্টনার মিস্টার গুপ্তা ইশারায় ইশারায় বলল, শালিনীজি, ব্যক্তিগত জীবনে একটু সাবধানতা অবলম্বন করুন, ব্যবসায় প্রভাব পড়ে। শালিনী হেসে এড়িয়ে গেল,
কিন্তু ভেতরে আগুন জ্বলছিল। রাজু সব বুঝতে পারছিল। সে আর আগের মতো ছিল না, বেশি চুপচাপ থাকত, চোখ নিচু করে রাখত। এক সন্ধ্যায় শালিনী তাকে ডাকল। রাজু, তোমাকে চিন্তিত লাগছে, কি কথা? রাজু মাথা নিচু করল। ম্যাডাম, আমার কারণে আপনার বদনাম হচ্ছে। লোকে বলছে আমি আপনার চাকর, রিকশাওয়ালা। আমি চাই না আপনি কোনো অসুবিধা পড়ুন। শালিনীর চোখ ভিজে এলো। সে প্রথমবার রাজুর হাত ধরল। রাজু, তুমি আমার চাকর নও, তুমি সেই মানুষ যে আমাকে বাঁচতে শিখিয়েছে। লোকে কি বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। রাজু হাত ছাড়ানোর চেষ্টা করল। ম্যাডাম, কিন্তু সমাজ, আপনি বিধবা, আমি গরিব, এটা হতে পারে না। শালিনী শক্ত গলায় বলল, কে বলে হতে পারে না? আমি বলছি হতে পারে। সেই রাতে রাজু ঘুমাতে পারল না। সে বাগানে অনেকক্ষণ বসে রইল। ভাবতে লাগল, শালিনীর মতো একজন নারী তার জন্য এত কিছু কেন করছে? এটা কি শুধুই কৃতজ্ঞতা নাকি অন্য কিছু? আর যদি অন্য কিছু হয়, তবে সে কি এর যোগ্য? অন্যদিকে শালিনীও ঘুমাতে পারল না। সে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। নিচে রাজু বসেছিল, সে দেখতে থাকল। প্রথমবারের মতো তার অনুভব হল যে সে রাজুকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু এই ভালোবাসা কতটা কঠিন ছিল। সমাজ, আত্মীয় স্বজন, ব্যবসা সবকিছু বাজি রাখা ছিল। পরের কয়েকটা দিন উত্তেজনায় ভরা ছিল। রাজু সিদ্ধান্ত নিল যে সে চলে যাবে। একদিন সকালে সে শালিনীর সামনে গিয়ে দাঁড়াল। ম্যাডাম, আমি যাচ্ছি, মা এখন ঠিক আছে, আমি আবার রিকশা চালাব, আপনার জন্য এটাই ভালো হবে। শালিনী থমকে গেল, তার চোখ লাল হয়ে গেল। রাজু, তুমি পালাতে পারো না, আমি তোমাকে চাকরি নয়, আমার হৃদয় দিয়েছি। রাজুর চোখ ভিজে এলো। ম্যাডাম, কিন্তু লোকে মরতে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রাজু থেমে গেল, কিন্তু গুজব আরও বেড়ে গেল। এবার খবরের কাগজে খোলাখুলি নাম আসতে লাগল। শালিনী মেহরার গরিব রিকশাওয়ালার সাথে অ্যাফেয়ার। সোশ্যাল মিডিয়ায় মিমস তৈরি হতে লাগল। তার বিজনেস পার্টনাররা মিটিং ক্যান্সেল করতে শুরু করল। একটা বড় প্রজেক্ট আটকে গেল। শালিনীর উপর চাপ বাড়ছিল। একদিন তার শাশুড়ি, যে 5 বছর ধরে তার সাথে কথা বলতো না, ফোন করল। শালিনী, তোর লজ্জা করে না? রাকেশের স্মৃতিতেও তোর এসব করার কথা মাথায় এলো? শালিনী চুপ রইল, ফোন রেখে কেঁদে ফেলল। কমলাবাই তাকে জড়িয়ে ধরল। ম্যাডাম, যদি মন খুশি থাকে তবে ভুল কোথায়? শালিনী সিদ্ধান্ত নিয়ে নিল, সে সমাজের সাথে লড়বে। সে একটি প্রেস কনফারেন্স ডাকল। মিডিয়াকে বলল, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ প্রশ্ন করবে না। যদি কোনো গরিবকে সাহায্য করা অপরাধ হয়, তবে আমি এই অপরাধ রোজ করব। রাজু আমাকে বাঁচতে শিখিয়েছে, সে আমার সম্মান। এই বিবৃতি হেডলাইন হয়ে গেল। কিছু লোক প্রশংসা করল, বেশিরভাগই সমালোচনা করল, কিন্তু শালিনী টলল না। রাজু এবার খোলাখুলি তার সাথে থাকতে শুরু করল। দুজনে একসাথে ঘুরতে লাগল। রাজুর মা এবার বাংলোতেই থাকতে শুরু করেছিল। সে শালিনীকে মেয়ে বলে ডাকত। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি ছিল। রাজুর মনে হল সে শালিনীর জন্য বোঝা হয়ে যাচ্ছে। এক রাতে সে আবার বলল, ম্যাডাম, আমি চলে যাই। শালিনী তাকে জড়িয়ে ধরল। রাজু, এখন তুমি কোথাও যাবে না, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা বিয়ে করে নেব। রাজু স্তব্ধ হয়ে গেল। ম্যাডাম, বিয়ে? কিন্তু আমি আপনার যোগ্য নই। শালিনী তার চোখের দিকে তাকাল। তুমি আছো যে আমার যোগ্য, বাকি সবাই পয়সাওয়ালা ছিল, কিন্তু দিলওয়ালা শুধু তুমি। রাজু কেঁদে ফেলল। সেই রাতে দুজনে প্রথমবার একে অপরকে জড়িয়ে ধরল। কোনো ভয় ছিল না, কোনো লজ্জা ছিল না, শুধু দুটো মন যা বছরের পর বছর মিলেছিল। কিন্তু বিয়ের সিদ্ধান্ত সহজ ছিল না। আত্মীয়রা সম্পর্ক ছিন্ন করল, ব্যবসায় কিছু ক্ষতি হল, কিন্তু শালিনী সব সামলে নিল। রাজুও সাহস দেখাল। সে এখন আর শুধু ড্রাইভার ছিল না। শালিনী তাকে ব্যবসা বোঝাতে শুরু করল। রাজু দ্রুত শিখতে লাগল। সমাজের কথা ধীরে ধীরে কম হতে লাগল। লোকে দেখত শালিনী আগের চেয়ে বেশি খুশি আছে। তাদের ব্যবসা আবার ট্র্যাকে ফিরে এলো। রাজুর মা পুরোপুরি সুস্থ হয়ে গেল। বাংলোটা এখন বাড়ি মনে হতে লাগল। তারপর একদিন ছোট্ট একটি মন্দির বেছে নেওয়া হলো। কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, শুধু মা, কমলাবাই আর 2-4 জন কাছের লোক। শালিনী সাধারণ লাল শাড়ি পরল, রাজু সাদা কুর্তা পায়জামা। মন্ত্রের আওয়াজ কেঁপে উঠল। রাজু কাপা কাপা হাতে শালিনীর সিথিতে সিঁদুর পড়াল। মা আশীর্বাদ করল, বাবা, এখন তোমরা দুজনে এক। কোনো ব্যান্ড পার্টি ছিল না, কোনো ভোজ ছিল না, কিন্তু সেই মুহূর্তটা সবচেয়ে সুন্দর ছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল, যেন আকাশও খুশি ছিল। বিয়ের পর শালিনী আর রাজু নতুন জীবন শুরু করল।
রাজু এখন মেহেরা গ্রুপের অংশ ছিল। শালিনী তাকে পার্টনার বানালো। লোকে অবাক ছিল, কিন্তু দুজনেই খুশি ছিল। সমাজ এখনও কথা বলত, কিন্তু এখন আর সে কথা শোনা যেত না, কারণ এখন বাড়িতে হাসির আওয়াজ প্রতিধ্বনিত হতো। মায়ের দোয়া ছিল, আর দুটো মনের শান্তি ছিল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ এখন একটি নতুন প্রশ্ন ছিল। এই খুশি কি সবসময় থাকবে, নাকি সমাজ আবার কোনো ঝড় আনবে? সামনের পথ এখনও দীর্ঘ ছিল, কিন্তু এখন দুজনে একসাথে ছিল, এবং একসাথে যে কোনো ঝড় পার হওয়া সহজ ছিল। বিয়ের পর মেহেরা গিলার নাম বদলে গিয়েছিল। এখন লোকে সেটাকে শালিনী রাজুর বাড়ি বলত। বাইরের বোর্ডটা এখনও পুরনো ছিল, কিন্তু ভেতরে সবকিছু নতুন হয়ে গিয়েছিল। সকালের প্রথম কিরণ যখন বাগানে পড়ত, তখন রাজু তুলসী গাছে জল দিত। শালিনী ব্যালকনি থেকে দেখত আর হাসত। মা, এখন সবাই তাকে আম্মা বলত। চেয়ারে বসে দোয়া করত, হে ভগবান, আমার বাচ্চাদের সব সময় খুশি রেখো। প্রথম কয়েক মাস কঠিন ছিল। সমাজ দুজনের সম্পর্ক ভাঙার পুরো চেষ্টা করেছিল। আত্মীয়রা আসা যাওয়া বন্ধ করে দিয়েছিল। কিছু পুরনো বিজনেস পার্টনার পিঠ পিছনে মিটিং করেছিল। শালিনী আর আগের মতো নেই। ওর ওই রিকশাওয়ালা স্বামী ব্যবসা সামলাতে পারবে না। একটা বড় প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেল। শালিনীর চেহারা কখনো কখনো উদাস হয়ে যেত। রাজু দেখত আর মনে মনে কসম খেত, আমি আপনাকে কখনো অভিযোগের সুযোগ দেব না। আর রাজু সত্যিই কামাল করে দেখালো। শালিনী তাকে ব্যবসার প্রতিটি খুঁটিনাটি শেখালো। প্রথমে সে শুধু মিটিংয়ে বসে থাকত, চুপচাপ শুনত। তারপর প্রশ্ন করতে শুরু করল। তারপর পরামর্শ দিতে লাগল। তার সততা আর পরিশ্রম সবাইকে অবাক করে দিল। একদিন বড় মিটিংয়ে যখন একজন পুরনো পার্টনার খোটা দিচ্ছিল, রাজু শান্ত স্বরে বলল, স্যার, আপনার পয়েন্ট ঠিক আছে, কিন্তু যদি আমরা এই প্রজেক্টে লোকাল মেটেরিয়াল ব্যবহার করি, তবে খরচ 15% কমে যাবে এবং লোকাল লোকেরাও কাজ পাবে। সবাই চুপ হয়ে গেল। শালিনীর চোখ গর্বে চমকে উঠল। সেই দিনের পর কারও সাহস হয়নি রাজুকে ছোট করে দেখার। ধীরে ধীরে ব্যবসা আবার ট্র্যাকে ফিরে এলো, বরং আগের চেয়েও বেশি উচ্চতায় পৌঁছে গেল। শালিনী আর রাজু একটি নতুন নিয়ম বানালো। প্রতিটি প্রজেক্টের কিছু অংশ গরিবদের জন্য, শ্রমিকদের বাচ্চাদের পড়াশোনা, তাদের চিকিৎসা, থাকার ভালো ব্যবস্থা। লোকে বলতে লাগল, মেহেরা গ্রুপ এখন শুধু পয়সা নয়, মনও যেতে। বাড়িতেও খুশি বাড়তে লাগল। আম্মা পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। সে এখন রান্নাঘর সামলাত। রাজুর হাতের তৈরি খাবার শালিনীর সবচেয়ে পছন্দ ছিল, কিন্তু আম্মার হাতের ডাল ভাতের ওপর সবাই ফিদা ছিল। সন্ধ্যায় তিনজন বাগানে বসে থাকত। আম্মা পুরনো গল্প শোনাত, রাজু আর শালিনী হাসত। কখনো কখনো কমলাবাইও যোগ দিত। বাংলো এখন শুধু ইমারত নয়, বাড়ি হয়ে উঠেছিল। 1 বছর কেটে গেল। এক সন্ধ্যায় শালিনী রাজুকে ডাকল, রাজু, তোমাকে আমার কিছু বলার আছে। রাজু ঘাবড়ে গেল। কি হলো, কোনো প্রবলেম? শালিনী হাসল। সে রাজুর হাত তার পেটের ওপর রাখল। আমরা 3 জন হতে চলেছি। রাজুর চোখ ভিজে এলো। সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং শালিনীর পেটে মাথা ঠেকাল। থ্যাংক ইউ, এত বড় খুশি দেওয়ার জন্য। আম্মা যখন জানতে পারল, তখন সে কেঁদে ফেলল। আমার রাজু বাবা হতে চলেছে। খুশি দ্বিগুণ হয়ে গেল। শালিনী ব্যবসার কিছু কাজ কমিয়ে দিল। রাজু পুরো দায়িত্ব সামলে নিল। 9 মাস পর একটি সুন্দর মেয়ের জন্ম হল। নাম রাখা হল ইনসানিয়াত। লোকে হাসল, কিন্তু শালিনী আর রাজু জানত যে এই নামটা কতটা সঠিক, কারণ তাদের মেয়ে সেই মানবতার প্রতীক ছিল যা দুটো আলাদা দুনিয়াকে জুড়ে ছিল। সময় কাটতে লাগল। ইনসানিয়াত বড় হল। আম্মা তাকে কোলে নিয়ে ঘুমপাড়ানি গান শোনাত। রাজু তাকে কাঁধে বসিয়ে বাগান ঘোরাত। শালিনী দূর থেকে দেখত আর ভাবত, কত বছর আগেই বাড়িটা খালি ছিল, আর আজ কতটা ভরা। লোকেদের চিন্তাভাবনাও বদলাতে লাগল। যারা আগে খোঁটা দিত, তারা এখন বলত, শালিনীজি প্রমাণ করে দিয়েছে যে ভালোবাসা ধনী গরিব দেখে না। খবরের কাগজে তাদের গল্প ছাপা হল, বিধবা কোটিপতি মালকিন আর গরিব রিকশাওয়ালার লাভ স্টোরি, যা মানবতাকে নাড়িয়ে দিয়েছে। অনেক তরুণ জুটি তাদের আদর্শ বানালো। অনেক ধনী নারী গরিবদের সাহায্য করতে শুরু করল। একদিন শালিনী আর রাজু সেই পুরনো বস্তিতে গেল, যেখানে রাজু একসময় থাকত। সেখানে এখন একটি স্কুল তৈরি হয়ে গিয়েছিল, মেহরা ফাউন্ডেশনের তরফ থেকে। বাচ্চারা দৌড়ে এলো, আঙ্কেল, আন্টি। রাজুর চোখ ভিজে গেল। সে শালিনীর দিকে তাকাল। এসব তোমার কারণে হয়েছে। শালিনী তার হাত ধরল। না, আমাদের কারণে। বিবাহবার্ষিকীর দিন দুজনে মন্দিরে গেল, সেই ছোট্ট মন্দির যেখানে বিয়ে হয়েছিল। পূজারী হেসে বলল, আজকাল লোকে তোমাদের দুজনের উদাহরণ দেয়। শালিনী আর রাজু একে অপরের দিকে তাকালো, কোনো কথা বলল না, শুধু হাত ধরে রাখল। আজ 10 বছর কেটে গেছে।
মেহরা গ্রুপ দেশের শীর্ষ কনস্ট্রাকশন কোম্পানিগুলির মধ্যে একটি। রাজু এখন চেয়ারম্যান, শালিনী তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। ইনসানিয়াত এখন বড় হয়ে গেছে, পড়াশোনায় প্রথম এবং মন থেকে আম্মার মতো। আম্মা এখনও আছে, একটু দুর্বল, কিন্তু হাসিটা সেই একই। লোকে এখনও বলে শালিনী মেহরা সেটা করে দেখিয়েছে যা কেউ করতে পারেনি। এক গরিব রিকশাওয়ালাকে শুধু চাকরি নয়, নিজের মন, নিজের নাম, নিজের সব কিছু দিয়েছে। কিন্তু শালিনী আর রাজু জানে যে সত্যিটা অন্য কিছু। আসলে রাজু তাকে দিয়েছিল বাঁচার কারণ, সত্যের শক্তি এবং মানবতার শিক্ষা। গল্প এখানে শেষ হয় না, কারণ এখন এই গল্প শুধু তাদের নয়, সেই প্রত্যেক মানুষের, যে বিশ্বাস করে যে মন ধনী গরিব দেখে না, ভালোবাসা উঁচু নিচু দেখে না, এবং মানবতাই সবচেয়ে বড় সম্পদ। দূরের আকাশে সূর্য ডুবছিল। মেহরাভিলার ব্যালকানিতে শালিনী আর রাজু দাঁড়িয়েছিল। ইনসানিয়াত তাদের মাঝখানে ছিল। আম্মা চেয়ারে বসে হাসছিল। বাতাসে হালকা ঠান্ডা ছিল, কিন্তু মনে উষ্ণতা ছিল। শালিনী ধীরে ধীরে বলল, রাজু, কখনো ভেবেছিলে এমন হবে? রাজু হাসল, না, কিন্তু ভগবান ভেবেছিল। দুজনে হেসে উঠল, আর সেই হাসিতে পুরো পৃথিবী লুকিয়েছিল। মানবতা সত্যি সত্যি কেঁপে উঠেছিল, কারণ একজন বিধবা কোটিপতি মালকিন একজন গরিব রিকশাওয়ালার সাথে যা করেছিল, সেটা শুধু ভালোবাসা নয়, একটি বিপ্লব ছিল। যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তবে ভাবুন, যদি আপনি শালিনী বা রাজুর জায়গায় হতেন, তবে কি সমাজের সব পরোয়া ছেড়ে নিজের মনের কথা শুনতেন? গল্প শেষ হল, কিন্তু জীবনের আসল গল্প কখনো শেষ হয় না। যদি এই গল্প আপনার মন ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল স্টোরি ভয়েসকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে নতুন এক হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের পরিবারকে আগলে রাখুন, সম্পর্কগুলোকে সযত্নে রাখুন।